ঠিক এমনই জীবনযাপন করে যায় মিখাইল ভ্লাসভ। মুখে তার কোনো হাসির চিহ্ন ছিল না। লোমশ শরীর, দুটো ভুরুর মধ্যে ছোট্ট ছোট্ট দুটো চোখ দিয়ে সর্বদাই এমনভাবে তাকিয়ে থাকতো যে দেখলেই মনে হতো যে সে জগৎ শুদ্ধ লোককে সন্দেহের চোখে দেখছে। গ্রামের মধ্যে সে সবচেয়ে ভালো মিস্ত্রি ছিল। দেহের শক্তিতেও তার সমকক্ষ কেউ ছিল না। সে কারখানার ফোরম্যান বা ম্যানেজারকে মোটেই গ্রাহ্য করতো না। ফলে রোজগার হতো কম। ছুটির দিন কাউকে না কাউকে সে না মেরে বড় একটা বাড়ি ফিরতো না। সেজন্যই সবাই তাকে ঘৃণা এবং ভয় করত। অনেকবার তাকে উত্তম মধ্যম শিক্ষা দেওয়ার চেষ্টাও করা হয়েছে, কিন্তু কোনো চেষ্টাই ঠিক সফল হতে পারেনি। সে যেই বুঝতো যে তার উপর কোনো আক্রমণের সম্ভাবনা আছে, তৎক্ষণাৎ সে হাতের কাছে ইট পাথর যাই পেত তাই নিয়ে পা ফাঁক করে সোজা হয়ে নীরবে আক্রমণকারীর অপেক্ষায় দাঁড়াতো। সে তার দিকে এগিয়ে আসবে, তার মাথা গুঁড়ো হয়ে যাবে। তার চেহারার মধ্যে এমন একটা বীভৎস ছাপ ছিল যে তাকে দেখলেই লোকে ভয় করত। বিশেষ করে ভয়ের ছিল ছোট ছোট চোখগুলো। কোটরের ভেতর থেকে ছোট ছোট চোখের দৃষ্টি যেখানেই গিয়ে পড়তো, মনে হতো গরম লোহার শিকের মতন সে জায়গা যেন ভেদ করে চলেছে। চোখাচোখি এক আদিম ভয়াল হিংস্র দৃষ্টি। এ দৃষ্টি যার কোনো নির্মমতা তার উপর কুণ্ঠা নেই। সে খুবই অল্প কথাই বলতো, কিন্তু তার সকল কথার মাত্রা ছিল পাজি বদমাইশ। ওই নামে সে কারখানায় উপরওয়ালাদের ডাকতো। ওই নামে সে পুলিশের লোকেদের গালাগালি করত। বাড়িতে ওই নামে স্ত্রীকেও সম্বোধন করত। তার ছেলে পাভেলের বয়স তখন 14। একদিন বাড়ি ফিরে এসে সহসা ছেলের চুলের মুঠি ধরে তার টেনে তোলার বাসনা হলো। মাথায় হাত দিতে না দিতেই পুত্র গর্জে উঠল। সামনে একটা হাতুড়ি পড়েছিল, তা তুলে নিয়ে পুত্র মুখে দাঁড়িয়ে বলল, খবরদার, আমার গায়ে হাত দিও না বলছি। অনেক সহ্য করেছি, আমি আর কিচ্ছুতেই সহ্য করব না। ছেলের দিকে তাকিয়ে মিখাইল হেসে উঠল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে গর্জে উঠে বলল, আচ্ছা পাজি বদমাইশ। এই ঘটনার কিছুক্ষণ পরে সে তার স্ত্রীকে ডেকে বলল, দেখ, কাল থেকে আমার কাছে আর পয়সা চাইবি না। এবার থেকে তোর ছেলে তোকে রোজগার করে খাওয়াবে। ভয়কুণ্ঠিত স্বরে নারীটি বলল, আর তুমি যা রোজগার করবে সব মদ খেয়ে উড়াবে তো? তাতে তোর কি পাজি বদমাইশ? সেই দিন থেকে 3 বছর পর্যন্ত যতদিন সে বেঁচে ছিল, সে ছেলের কোনো খোঁজ খবর নিত না। ছেলের সাথে কোনো কথাও বলতো না। ভ্লাসবের সঙ্গীহীন জীবনে একটা নিত্য সঙ্গী ছিল তার কুকুর। কুকুরটি ছিল তারই মতন ভীষণ ও বীভৎস। প্রতিদিন সকালে সে যখন কারখানায় যেত, কুকুরটিও তার সাথে সাথে কারখানার গেট পর্যন্ত যেত। সন্ধ্যাবেলায় কারখানা থেকে সে যখন ফিরে আসতো, কুকুরটিও সারাদিন তার সাথে সাথে ঘরে ফিরত। রাতে মাতাল অবস্থায় বাড়ি ফিরে কুকুরটিকে সাথে নিয়ে সে খেতে বসতো। নিজের প্লেটের থেকে তাকে খাওয়াতো। কুকুরটিকে সে কোনোদিন মারেনি, আবার কোনোদিন আদরও করেনি। খাওয়া শেষ হলে স্ত্রীর অপেক্ষা না করেই ডিশগুলো সে চারদিকে ছুঁড়ে ফেলে দিত। একটা হুইস্কির বোতল নিয়ে দেওয়ালে ঠেস দিয়ে গান গাইতো। গানের ভাষা তার দাঁতের ফাঁকে জড়িয়ে যেত। সেই বীভৎস স্বরের ধাক্কায় দাঁতের ফাঁক থেকে রুটির টুকরো ছিটকে পড়ে গোঁফে দাড়িতে এসে লাগতো। সে নিজের মনের জগতে সকলের অনধিগম্য ভাষায় যতক্ষণ বোতলে মদ থাকতো ততক্ষণ গেয়ে চলত। তার এই সঙ্গীত শুনে মনে হতো শীত সন্ধ্যায় নিস্তব্ধ প্রান্তরে ক্ষুরধিত শার্দুল চিৎকার করছে। মদ শেষ হয়ে গেলে সেখানেই সে ঘুমিয়ে পড়তো। কুকুরটিও তার পাশে শুয়ে পড়ত। রাত শেষে যখন আবার কারখানার বাঁশি বেজে উঠত যন্ত্রচালিতের মতন, তখনই সে আহ্বানে সে জেগে উঠত। এমনি করেই সে বেঁচে ছিল। মরল যখন, তখন ঠিক এমনি করে কাঠোর রূপেই মরণ তার কাছে এগিয়ে এলো। তার সারা শরীর কালো হয়ে গিয়েছিল। 5 দিন ধরে অসীম যন্ত্রণায় সে বিছানায় গড়াগড়ি দিল। শুধু মাঝে মাঝে চিৎকার করে বলতো, আমাকে বিষ খাইয়ে দে, মেরে ফেল, মেরে ফেল আমাকে। স্ত্রী ডাক্তার ডাকলো। ডাক্তার এসে জানালেন তাকে হাসপাতালে পাঠাতে হবে। এখানে চিকিৎসা হওয়া সম্ভব না। হাসপাতালের কথা শুনে ভ্লাসভ চিৎকার করে উঠল, বেরো পাজি বদমাইশ, আমি আর কোথাও যেতে চাই না, এখানেই মরব। ডাক্তার চলে গেল। অশ্রুসিক্ত কণ্ঠে স্ত্রী কাতর নিবেদন করলো, হ্যাঁ গো, চলো না হাসপাতালে। খবরদার বলছি, আমাকে হাসপাতালে পাঠাস না। হয়তো আমি সেখানে গিয়ে সেরে উঠতে পারি, তাতে তোরই বিপদ হবে বেশি। ভোরবেলায় সে যখন দেহত্যাগ করল, ঠিক তখন কারখানায় বাঁশি বাজছিল। অন্য সব মজুরেরা
তখন প্রতিদিনকার অভ্যাসে কারখানার দিকে এগিয়ে চলছিল। যখন তাকে কবর দেওয়া হয় তখন সেখানে তার স্ত্রী, তার পুত্র এবং কুকুরটি ছাড়া একজন বৃদ্ধ মাতাল, একটি দাগি চোর ও সেখানকার কয়েকজন ভিখারি উপস্থিত ছিল। স্ত্রী নিঃশব্দে কাঁদছিল, কিন্তু ছেলের চোখে অশ্রুর বাষ্প ছিল না। রোদ্দুদ্যমানা স্ত্রীর দিকে তাকিয়ে সমাগত লোকেরা বলাবলি করতে লাগলো, ভ্লাসভ মরেছে, না মাগির হাড় জুড়িয়েছে। কে একজন বলল, যেমন কুকুর ছিল তেমনি কুকুরের মতনই ঠেসে গেছে। কবর দেওয়া হয়ে গেলে সবাই যে যার মতন ঘরে ফিরে গেল, কিন্তু সে নিস্তব্ধ প্রান্তরে শুধু একটা প্রাণী পড়ে রইল। সদ্য খোঁড়া মাটির উপর বসে কুকুরটা মাটিতে মুখ রেখে গন্ধের মধ্য দিয়ে কার সন্ধানে তখনও বসেছিল। কদিন পরে কুকুরটাকেও কে যেন মেরে ফেললো।